শুনতে পাচ্ছ তোমরা? Yes, ma'am. তোমরা বাফার আর ওসপি পড়তে চাইছিলা। তো ওসপির হচ্ছে কোয়েশ্চেন গুলো আমার সাথে নাই। আমি আগামী সোমবার যদি কলেজে যাই তোমাদের তখন সোমবারে কলেজে যাওয়ার কথা আছে, তখন আমি কোয়েশ্চেন গুলো নিয়ে আসলে আমরা বসে আমি ছবি পাঠিয়ে দিব তোমাদের কারো কাছে হোয়াটসঅ্যাপে বা কিছুতে। তোমরা নিজেরা শেয়ার করে নিবা আর এরপরে আমরা বসে কোয়েশ্চেন গুলা ডিসকাস করবো, ঠিক আছে? তো বাফার বাফার পড়তে চাইছিলা, কিন্তু আমার কাছে বাফারের মানে স্লাইড তৈরি করা নাই। খুব ভালো একটা তৈরি করা শুরু করছিলাম, বাট যে কোনো কারণে এটা আর কমপ্লিট হয়েছিল না। তো আমরা ডিসকাশন করব আজকে। তোমরা অলরেডি এগুলো পড়ে ফেলছো এবং যা পরীক্ষাতে আসে আমরা সেগুলাই আজকে আলোচনা করব। তাহলে বাফার কি জিনিস? বাফার ইজ এ মিক্সচার অফ উইক অ্যাসিড এন্ড ইটস কনজুগেট বেস। দেখো, মিক্সচার অফ উইক অ্যাসিড এন্ড ইটস কনজুগেট বেস, তোমরা যখন বলো তখন কনজুগেটের সাথে একটা ডি লাগাও, কি কারণে কে জানি কনজুগেটেড বলো। এটা হবে উইক অ্যাসিড এন্ড ইটস কনজুগেট বেস দ্যাট রেজিস্ট চেঞ্জ ইন pH. Moderate amount of acid or alkali is added to it. তাহলে বাফারটা কি জিনিস? বাফার হচ্ছে মিক্সচার অফ উইক অ্যাসিড এন্ড ইটস কনজুগেট বেস। তোমরা আরো কি সব বলতে চাও যে স্ট্রং অ্যাসিড তার উইক বেস এটা সেটা, এগুলা বলার কোনো দরকার নাই। তোমরা এটাই বলবা যে বাফার ইজ এ মিক্সচার অফ উইক অ্যাসিড এন্ড ইটস কনজুগেট বেস। তারপরে এক্সামিনার যে প্রশ্নটা তোমাদেরকে সবার আগে করবে সেটা হচ্ছে হোয়াট ইজ কনজুগেট বেস। কনজুগেট বেস কি জিনিস? হোয়াট ইজ কনজুগেট বেস? তোমরা শুনতে পাচ্ছ আমাকে? কনজুগেট বেস কি জিনিস? ম্যাম, কনজুগেট বেস হলো যেটা ম্যাম ইট ইজ দ্য রিমেনিং পার্ট অফ দ্য অ্যাসিড আফটার ডোনেটিং অফ প্রোটন। আফটার, মানে একটা অ্যাসিডের কথা চিন্তা করো, যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিড হয়, তাহলে প্রোটন যদি আমরা ডোনেট করে দিই, দ্যাট ইজ হাইড্রোজেন আয়ন যদি আমরা ডোনেট করে দিই, তাহলে থাকবে কি? ক্যাটায়নটা হাইড্রোক্লোরিক থাকবে অ্যাসিড থেকে ম্যাম, হাইড্রোজেন বাদ গেল, তাহলে কি থাকবে? অ্যানায়ন। তাহলে ক্লোরাইডটা থাকবে ম্যাম, ডেফিনিশনটা অ্যানায়নটা হবে থাকবে। এরকম, the remaining definitionটা হবে এরকম: the remaining anionic part of an acid after donation of proton. after donation of, এটাকে আমরা বলবো হচ্ছে কনজুগেট বেস। এগুলো কিন্তু ভাইবাতে ধরে, এই ছোটখাটো জিনিসগুলোর জন্য তোমাদের ইয়েগুলা খারাপ হয়ে যায়। তারপরে আসে আমরা যদি বডি বাফারকে ডিস্ট্রিবিউট করি, কিছু আছে প্লাজমা বাফার, কিছু আছে আরবিসি বাফার, আর কিছু আছে প্লাজমা বাফার অথবা এক্সট্রাসেলুলার ফ্লুইড বাফার বলতে পারো। আরবিসি বাফার আর হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড বাফার। আমরা জানি বাইকার্বনেটটা হচ্ছে ইসিএফ এবং আইসিএফ দুই জায়গার মধ্যেই থাকে না। তারপরে দেখো ইসিএফ এ আর কি থাকে? ফসফেট বাফার থাকে, প্রোটিন বাফার থাকে। আরবিসির মধ্যে থাকে হচ্ছে বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার, হিমোগ্লোবিন বাফার। ইন্ট্রাসেলুলার ফ্লুইড এর মধ্যে থাকে হচ্ছে বাইকার্বনেট বাফার, ফসফেট বাফার আর হচ্ছে প্রোটিন বাফার। এই বাফার গুলো তোমাদেরকে লেখা শিখতে হবে। এই যে আমি লিখলাম NaCO3 অথবা H2CO3, এই যে সিম্বলাইজ করে লেখা, উপরে কনজুগেট বেস, নিচে হচ্ছে উইক অ্যাসিড। উপরে থাকবে কনজুগেট বেস, নিচে থাকবে হচ্ছে উইক অ্যাসিড। এই যে সিম্বলাইজ করে প্রত্যেকটা বাফার লেখা, হ্যাঁ। উপরে থাকবে বেস পোর্শন অফ প্রোটিন, নিচে থাকবে অ্যাসিড পোর্শন অফ প্রোটিন। এই প্রোটিন মানে এখানে প্রোটন অ্যাড হয়েছে, প্রোটন অ্যাড হওয়ার জন্য এটা হচ্ছে অ্যাসিড। এইভাবে লিখা তোমাদেরকে অভ্যাস করতে হবে এবং এগুলা থাকবে থার্ড ব্র্যাকেটের মাঝখানে। থার্ড ব্র্যাকেট দিয়ে কি বোঝায়? ম্যাম, ঘনত্ব। কনসেন্ট্রেশন বোঝায়। বাকিরা কি পড়ো না নাকি? ইয়ে কি জানি বলে, মোবাইল অন করে দিয়ে কাজে কর্মে লেগে গেছে, কেউ তো কোনো রেসপন্স করো না। এতদিনে তো পরীক্ষা দিয়ে তোমাদের রেজাল্ট আউট হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ,
তাইলে এই যে প্রত্যেকটা বাফার, যেমন ধরো ফসফেট বাফারের উপরে দেখো বেস পোর্শন হচ্ছে HAPO4, এখানে আমরা সোডিয়াম অ্যাড করছি, তুমি চাইলে সোডিয়াম বাদও দিতে পারো, আর নিচে থাকবে অ্যাসিড পোর্শন H2PO4। এইভাবে প্রত্যেকটা বাফার তোমাকে লেখা শিখতে হবে। এগুলা পরীক্ষার সময় তোমরা জানো, আমি তোমাদেরকে আগেও বলছি যে পরীক্ষার সময় কি করে, ব্ল্যাঙ্ক পেপার দেয়, ব্ল্যাঙ্ক পেপারে তোমাকে লিখতে দিবে ফসফেট বাফার লিখে দেখাও, অ্যামোনিয়া বাফার লিখে দেখাও। অ্যামোনিয়া বাফার লিখে এলে উপরে লিখবা NH3 যেটা হচ্ছে বেস, আর নিচে লিখবা NH4 প্লাস যেটা হচ্ছে অ্যাসিড। এইভাবে প্রত্যেকটা বাফার তোমাকে লেখা শিখতে হবে। তারপরে আসো মেকানিজম অফ বাফার অ্যাকশন। বাফার কিভাবে কাজ করে বলো তো? ম্যাম ওপেন হ্যান্ড সিস্টেম। ধরো এই যে এটা হচ্ছে বাইকার্বনেট বাফার, এটা কিভাবে কাজ করবে আমাকে বলো। যদি অ্যাসিডোসিস হয়, মানে আমার ব্লাডে অনেক অনেক হাইড্রোজেন আয়ন, তাহলে কি হবে? তাহলে কি হবে? এটা হচ্ছে আমার অ্যানোনিক পার্ট, বাইকার্বনেট বেস পোর্শন HCO3 মাইনাস, আর নিচে হচ্ছে অ্যাসিড পোর্শন। আমার ব্লাডে যদি অনেক অনেক অ্যাসিড থাকে, মানে অ্যাসিডোসিস ডেভেলপ করে, তাহলে এই বেস যেটা মাইনাস আছে তারা প্লাস কে অ্যাট্রাকশন করবে এবং প্রোটন রিসিভ করবে। আর যদি কখনো আমার প্রোটন ডেফিসিট হয়, মাইটোসিস ডেভেলপ করে, প্রোটন নাই ব্লাডে, তাহলে এই যে আমার কার্বনিক অ্যাসিড পোর্শনটা আছে, সেই কার্বনিক অ্যাসিড পোর্শনটা ডিসোসিয়েট হবে। ডিসোসিয়েট হয়ে কি দিবে? এই কার্বনিক অ্যাসিড পোর্শনটা ডিসোসিয়েট হয়ে হাইড্রোজেন আয়ন ডোনেট করবে, হাইড্রোজেন আয়ন ডোনেট করবে। যখন ল্যাক থাকবে ডোনেট করবে, আর যখন বেশি থাকবে তখন সে কি করবে? অ্যাকসেপ্ট করবে। ঠিক আছে? তাইলে মেকানিজম অফ অ্যাকশন গেল। এখন একটা জিনিস বলো তো, বাফার স্ট্রং না উইক সেটা কি দেখে বোঝা যায়? একটা বাফার কি স্ট্রং নাকি উইক সেটা কি দেখে বোঝা যায়? বলো না, বাফার কি স্ট্রং নাকি উইক সেটা তার কোন ভ্যালু দেখে বোঝা যায়? তোমরা কেমনে বুঝবা? আমরা যে বলি যে ফসফেট বাফার হচ্ছে স্ট্রং বাফার, কেন বলি ফসফেট বাফার স্ট্রং বাফার? ম্যাম পিএইচটা যত পিকে ভ্যালুর মানে নিয়ারার হবে সেটা দেখে। তো বাফারের কি পিএইচ ভ্যালু থাকে নাকি পিকে ভ্যালু থাকে? পিকে ভ্যালু ম্যাম। পিকে পিকে ভ্যালু থাকে। সো একটা বাফার স্ট্রং নাকি উইক সেটা বোঝা যাবে হচ্ছে তার পিকে ভ্যালু দেখে। পিকে, হোয়াট ইজ পিকে? ইট ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ এন অ্যাসিড। তোমরা বলো কি নেগেটিভ লগারিদম অফ ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, তখন আবার এক্সামিনার জিজ্ঞেস করে কার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট, অ্যাসিডের নাকি বেজের? সো তুমি ডেফিনিশন কমপ্লিট করবা যে ইট ইজ দ্য ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ এন অ্যাসিড। এবং আমরা জানি যে যার পিকে ভ্যালু ব্লাড পিএইচ, আমাদের ব্লাডের পিএইচ হচ্ছে 7.35 to 45, তো 7.35 যেহেতু লোয়ার লিমিট, আমি লোয়ার লিমিট, যে যার পিকে ভ্যালু ব্লাড পিএইচ এর যত কাছাকাছি হবে সে তত বেশি স্ট্রং হবে। ঠিক আছে? তাইলে সেই ক্ষেত্রে দেখো, সেই ক্ষেত্রে তাইলে কি হচ্ছে, ফসফেট বাফারের পিকে ভ্যালু হচ্ছে 6.8, which is near to the blood pH 7.35. So phosphate buffer is the strongest buffer. Okay? তারপরে আসো despite of low পিকে ভ্যালু। প্রশ্নগুলা কিন্তু খেয়াল করো, আমি বলে যাচ্ছি, তোমরা কতটুকু ক্যাচ করতেছো বা মনোযোগ দিচ্ছ আমি জানি না। সবচেয়ে পরীক্ষাতে যে জিনিসটা সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে despite of low পিকে ভ্যালু why bicarbonate buffer is the most effective buffer, এটা পরীক্ষাতে জিজ্ঞেস করে। পিকে ভ্যালু কিন্তু বাইকার্বনেট বাফারের কম, অনলি 6.1। 6.1, তাইলে এই যে 6.1 সেটা তো অনেক দূরে, তাইলে কেন এটাকে আমরা বলি মোস্ট ইফেক্টিভ বাফার? যারা জানো ভালো কথা, আর যারা জানো না তাদেরকে আমি বলতেছি, এবিসি বইতে অ্যাসিড বেস ব্যালেন্সের শুরুর দিকে কিছু টপিকস আছে, সেখান থেকে পড়ে নিবা। তাও আমি মুখ দিয়ে বলে দেই কেন, কেন হচ্ছে এটা মোস্ট ইফেক্টিভ বাফার। কারণ হচ্ছে বাইকার্বনেট বাফার ইজ ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড ইন বোথ ইসিএফ এন্ড আইসিএফ।
It has wide field of buffering activity. এটা টোটাল বডি বাফারিং অ্যাক্টিভিটির 60% কমপ্লিট করে। তারপরে হচ্ছে এটা হচ্ছে ওপেন এন্ড সিস্টেম। ওপেন এন্ড সিস্টেম বলতে আমরা কি বুঝি দেখো, প্রত্যেকটা বাফারের এই যে দুইটা কম্পোনেন্ট থাকে বেস টু অ্যাসিড, এগুলা কিন্তু কিডনি দ্বারা মেনটেন হয়, বেশিরভাগটাই কিডনি দ্বারা মেনটেন হয়। কিন্তু এই যে এখানে একটা হচ্ছে এই যে বেস পোর্শন যেটা বাইকার্বনেট, সেটা হবে কিডনি দ্বারা মেনটেন, আর যেটা অ্যাসিড পোর্শন কার্বন ডাই অক্সাইড সেটা মেনটেন হবে লাংস দ্বারা। তারপরে এটার বেস টু অ্যাসিড রেশিও হচ্ছে 20:1, মানে অ্যাসিডের থেকে এই যে কার্বনিক অ্যাসিড থেকে বেস পোর্শনটা হচ্ছে 20 টাইমস বেশি। তাতে আমার উপকারটা কি? তাতে আমার উপকারটা এইটাই যে আমাদের বডিতে মেটাবলিজমের জন্য প্রচুর অ্যাসিড তৈরি হয় এবং বেসও তৈরি হয়, কিন্তু বেস অ্যাসিডের তুলনায় অনেক কম। তো বেস টু অ্যাসিড যদি আমরা হিসাব করি তাহলে দেখো অ্যাসিডকে নিউট্রালাইজ করার জন্য আমার বাফার লাগবে এবং সেই বাফারের বেস পোর্শন হইতে হবে। সো বাইকার্বনেট বাফারের বেস টু অ্যাসিড পোর্শন হচ্ছে 20:1, আর এটা কাজ করে ইন কম্বিনেশন উইথ হিমোগ্লোবিন বাফার সিস্টেম। যখন লাগে সে হিমোগ্লোবিন বাফার সিস্টেমের সাথেও সে কাজ করতে পারে। এই 5টা কারণের জন্য বাইকার্বনেট বাফারটাকে আমরা মোস্ট ইফেক্টিভ বাফার বলি। আচ্ছা, বাইকার্বনেট বাফারের বললাম বেস টু অ্যাসিড রেশিও হচ্ছে 20:1, তাহলে ফসফেট বাফারের বেস টু অ্যাসিড রেশিও কত? ফসফেট বাফারের বেস টু অ্যাসিড রেশিও কত? ম্যাম 1:4। হইল 4:1। বেস টু অ্যাসিড, কথাটা খেয়াল করো, বেস টু অ্যাসিড 4:1, আর এখানে বাইকার্বন বাফারের হচ্ছে 20:1। ঠিক আছে, 20:1, তাহলে 20:1। এটা গেল হচ্ছে আমাদের আরেক ইম্পর্টেন্ট মানে প্রশ্ন গেল। আচ্ছা, পরীক্ষার সময় তোমরা তো কতদিন আগে আমি বললাম যে হিমোগ্লোবিন বাফার থেকে 2টা প্রশ্ন আসে, প্রশ্নগুলা কি আমাকে কেউ বলতে পারবা? হিমোগ্লোবিন বাফার থেকে 2টা প্রশ্ন আসে। একটা হচ্ছে নরমালি রাইট দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ হিমোগ্লোবিন বাফার, এই যে এখানে যেমন আছে রাইট দ্য মেকানিজম অফ অ্যাকশন পার ফসফেট বাফার, সেম এইভাবে রাইট দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ হিমোগ্লোবিন বাফার। আর আরেকটা প্রশ্ন আসে হচ্ছে রাইট দ্য রুল অফ হিমোগ্লোবিন বাফার ইন মেইনটেইনিং অ্যাসিড বেস ব্যালেন্স। দুইটা কিন্তু আলাদা প্রশ্ন। একটা হচ্ছে রাইট দ্য মেকানিজম অফ অ্যাকশন অফ হিমোগ্লোবিন বাফার, সেক্ষেত্রে তোমরা বলবা যেমন এটার কথা যদি আমি চিন্তা করি, এটা হচ্ছে বেস পোর্শন, যখন অ্যাসিডোসিস হবে এই বেস পোর্শন অ্যাসিডটাকে অ্যাকসেপ্ট করবে, করে উইক অ্যাসিডে কনভার্ট হবে। আর যখন অ্যালকালোসিস ডেভেলপ করবে বা অ্যাসিড ডেফিসিট থাকবে তখন এটা হাইড্রোজেন আয়ন ডোনেট করবে। এটা হচ্ছে একটা মেকানিজম অফ অ্যাকশন। হিমোগ্লোবিন হিমোগ্লোবিন এটা তো একটা প্রোটিন নাকি? হিমোগ্লোবিনটা কি প্রোটিন না? ইয়েস ম্যাম। তাহলে প্রোটিনের দেখো একটা অ্যামাইনো এন্ড থাকে, আরেকটা কি থাকে? NH2 এন্ড থাকে, আরেকটা কি থাকে? কার্বক্সিল এন্ড থাকে নাকি? যে কোনো প্রোটিনের একটা COO মাইনাস একটা এন্ড আছে, আরেক দিকে আছে কি একটা অ্যাসিডিক এন্ড। সেম এইভাবে যেটা মাইনাস এন্ড সেটা প্রোটন, আর যেটা প্লাস মানে COOH সেটা কি করবে? সেটা হচ্ছে প্রোটন ডোনেট করবে। তোমাদের এবিসি বইতে সুন্দরভাবে ফার্স্ট চ্যাপ্টারে দেওয়া আছে, নতুন বইগুলাতে, পুরোনো বইতে ছিল না, নতুন বইতে এটা অ্যাড করছে। তাহলে এই যে হিমোগ্লোবিন বাফারের মেকানিজম অফ অ্যাকশন, এটা আলাদাভাবে বিশেষ গুরুত্ব দিয়ে পড়বা, এটা পরীক্ষাতে আসে। প্রশ্ন ঘাটলে দেখবা এটা বারবার পরীক্ষাতে আসে। আর যেটা ছিল রুল অফ হিমোগ্লোবিন বাফার ইন মেইনটেইনিং অ্যাসিড বেস ব্যালেন্স, আগে ওই যে যখন অ্যাসিড বেস ব্যালেন্স পড়ছি, রোল অফ কিডনি পড়ছি, তখন আমরা ওই জিনিসটা পড়ছিলাম। তারপরে বাফারিং ক্যাপাসিটি কি জিনিস? বাফারিং ক্যাপাসিটি এটা মাঝে মাঝে ভাইভাতে ধরে বা তোমাদের কার্ডে আছে,
তোমরা কার্ড নিছো তো ডিপার্টমেন্ট থেকে সবাই, ভাইবার কার্ড? জি জি ম্যাম। ম্যাম, ভাইবার নিয়েছি কার্ড ম্যাম। নিছো না? জি ম্যাম। হ্যাঁ, তো সেখানে বাফারিং ক্যাপাসিটির ডেফিনেশন আছে কিন্তু। Buffering capacity is the total amount of acid or base that can be buffered by all body without any significant change in body pH. তাইলে আমার মানে বডির বাফার দিয়ে টোটাল কতটুকু অ্যাসিড এবং বেস নিউট্রালাইজ হইতে পারবে সেটা হচ্ছে বাফারের ক্যাপাসিটি। তাহলে বাফারিং ক্যাপাসিটি ডেফিনেশনটা তোমরা পড়বা। আর এটার সাথে রিলেটেড খুব একটা ইম্পর্টেন্ট জিনিস তোমরা পড়ো না, সেটা হচ্ছে আইসোইলেকট্রিক পিএইচ। শুধু ডেফিনেশন পড়ো, আর কিছুই পড়ো না। আইসোইলেকট্রিক পিএইচ কি জিনিস? হোয়াট ইজ আইসোইলেকট্রিক পিএইচ? বলো, ইট ইজ দ্য পিএইচ at which biomolecule exists as deuterion. Deuterion মানে কি? হোয়াট ইজ deuterion? ম্যাম সেম এখানে পজিটিভ নেগেটিভটা দুইটাই সেম থাকবে, সমান সমান থাকবে। দুইটা স্টেজ থাকবে নাকি? নেট চার্জটা 0 থাকবে ম্যাম। পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ। হ্যাঁ, নেট চার্জ 0 মানে ইকুয়াল অ্যামাউন্টের পজিটিভ আর নেগেটিভ চার্জ। তুমি যেটা বলতেছো যে পজিটিভও থাকবে নেগেটিভ, পজিটিভ বেশি হতে পারে, নেগেটিভ কম হতে পারে, অথবা নেগেটিভ বেশি হতে পারে। কিন্তু জুইটার আয়ন বলতে বোঝায় যে ক্যারি ইকুয়াল অ্যামাউন্ট অফ পজিটিভ এন্ড নেগেটিভ চার্জ, সেম অ্যামাউন্টের থাকে। আইসোইলেকট্রিক পিএইচ এ ম্যাম ইম্পর্টেন্সটা কি বাফারিং বলতো আমাকে? ক্যাপাসিটি আইসোইলেকট্রিক পিএইচ, হ্যাঁ জোরে বলো। ম্যাম বাফারিং ক্যাপাসিটি কখন ম্যাক্সিমাম হয়? বাফারিং ক্যাপাসিটি ম্যাক্সিমাম হয় when pH equal to pK অথবা নিয়ার, মানে যখন আমি তোমাদেরকে বলতেছিলাম যে নিয়ার পিএইচ হবে, যত কাছে যাবে, সেটা যদি 7.35 এর মানে একেবারে সমান সমানও হয়, তাহলে ম্যাক্সিমাম তার অ্যাক্টিভিটি হবে, ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি। এটা ভালো কথা মনে করছো। ভাইভাতে কিন্তু আরেকটা জিনিস ধরে যে পিএইচ ইকুয়াল টু পিকে কখন হবে। তুমি যে বললা যে পিএইচ ইকুয়াল টু পিকে হলে বাফার শো ইটস ম্যাক্সিমাম অ্যাক্টিভিটি, কখন পিএইচ ইকুয়াল টু পিকে হবে? ম্যাম বলো, কনজুগেট ম্যাম বাফার বেস যখন যদি ম্যাক্সিমাম ইকুয়েশনটা চিন্তা করে অ্যাক্টিভিটি বলো। দেখাবে। হ্যাঁ, ম্যাম বাফারিং ক্যাপাসিটি যখন ম্যাক্সিমাম হবে তখন হচ্ছে যে পিকে সমান হবে আর কি। যখন ম্যাক্সিমাম হবে তখন পিএইচ ইকুয়াল টু পিকে হবে। পিএইচ ইকুয়াল টু পিকে হইলে ম্যাক্সিমাম হবে, কিন্তু পিএইচ ইকুয়াল টু পিকে কখন হবে? ম্যাম হেন্ডারসন যে ম্যাম হাসেলবাল্চ। কনজুগেট হ্যাঁ, ওই ইকুয়েশনে ম্যাম কনজুগেট বেস বাই কনজুগেট অ্যাসিড ম্যাম যদি 0 হয় অথবা কনজুগেট বেস যদি ম্যাম 0 হয় তাহলে ম্যাম পিএইচ সমান পিকে হবে। না না, যখন কনজুগেট, হেন্ডারসন হাসেলবাল্চ ইকুয়েশনটা কি? পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ সল্ট বাই অ্যাসিড নাকি, বা বেস বাই অ্যাসিড। যখন বেস টু অ্যাসিড রেশিও তোমার বা সল্ট রেশিও তোমার সমান সমান হবে, মানে এটা 1 হবে, রেশিওটা যখন 1 হবে, মানে সল্ট টু অ্যাসিড রেশিও যখন 1 হবে, লগ 1 ইকুয়াল টু কত? লগ 1 জিরো। ইকুয়াল টু কত? 0। তো লগ 1 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে পিএইচ ইকুয়াল টু পিকে হবে। এটা কিন্তু হোয়াইট পেপার দিবে লেখার জন্য ভাইবার বোর্ডে। কনসেপশন গুলা কিন্তু ক্লিয়ার করবা। তোমাদের মনে হতে পারে যে ধর আমাদের কাছে বোরিং লাগে যে ওরা তো জানে, ওদেরকে পড়াইছি, বারবার একটা জিনিস কেন বলতে হয়। বাট কষ্ট করে যেহেতু ক্লাসগুলা করতেছো, সো তোমাদেরকে কিন্তু এক্সামিনাররা সাথে সাথে প্রত্যেকটা টিচারই বলে দেয়, নিশ্চয়ই বলে দেয় যে এইটা পরীক্ষাতে আসে, এইভাবে বলতে হবে, ওইভাবে ধরতে হবে। এই জিনিসগুলা একটা খাতা কলম এগুলো নোট করবা। এগুলা কিন্তু মানে তোমরা প্রফের প্রিপারেশন কিন্তু খুবই কষ্ট। জানি না তোমাদের প্রফ কেমন হবে, কখন হবে, কোন সময় হবে। প্রিপারেশন খুবই কষ্ট, কিন্তু পরীক্ষার টেবিলে খুবই বেসিক বেসিক জিনিসগুলো ধরে, এত ডিটেলস ধরার টাইম নাই। খুব কঠিন কিছু ধরে সেটাও না,
ধরে, যারা খুব ভালো করে তাদেরকে ভালো মার্কস দেওয়ার জন্য লাস্টে গিয়ে একটু হয়তো বা কঠিন ধরে। আদারওয়াইজ দেখো নর্মাল কিন্তু জিনিস, এই বেসিক জিনিসগুলো যদি তুমি লিখে দেখাইতে না পারো তাহলে কিন্তু এক্সামিনাররা খুবই রাগ করে। লিখে দেখানো বা বলে দেখানো এই টুকিটাকি জিনিসগুলো এগুলা কিন্তু খেয়াল করবে, প্রত্যেকটা সাবজেক্টে বলে দেওয়া হয়। তোমাদেরকে একটা এই যেমন আমি বলছিলাম যে এডিএইচ, যেমন বায়োকেমিস্ট্রিতে তুমি যদি এডিএইচ ওয়াটার রিটেনশন করে আমি খুশি, আমার আর কিছু দরকার নেই। কিন্তু তোমাদের ফিজিওলজির ম্যাডাম, যেটা আমি আগে বলতেছিলাম, উনি বলে কিভাবে বাড়ায়, তখন তোমাকে বলতে হবে যে এটা একুয়াপোরিন বাড়ায়, একুয়াপোরিনকে বাড়াই দিয়ে ওয়াটার ইয়ে করে। তো তোমাকে কোন এক্সামিনার কি পছন্দ করে, কে কোন বিষয়টার উপরে জোর দিচ্ছে, কে বলতেছে যে এটা পরীক্ষায় ধরা হয়, এই জিনিসগুলা পরীক্ষাতে তোমাকে ভালোভাবে লিখতে হবে। তোমাদের বইগুলাতে বিভিন্ন ধরনের ম্যাথ আছে, পিএইচ রিলেটেড ম্যাথ, তারপরে হচ্ছে সলিউশন রিলেটেড ম্যাথ, এগুলা কিন্তু প্র্যাকটিস করবা। ম্যাথ আনসার করলে হচ্ছে 5-এ 5, আর এমনি থিওরিটিক্যাল আনসার করলে কত, 5-এ 3.5, 3, বা ম্যাক্সিমাম যে খুব সুন্দরভাবে উপস্থাপন করে সে হচ্ছে 4। সো এই জন্য ম্যাথ গুলা খুব ভালোভাবে এক্সারসাইজ করবা। ম্যাম আর একটা প্রশ্ন ছিল ম্যাম, আমি বাফার সলিউশনের পিএইচটা কিভাবে ক্যালকুলেট করব? বাফারের পিএইচ কিভাবে ক্যালকুলেট করবা সেটার কিছু আমার কাছে তো আর ধরো পিপিটিতে এগুলা লেখা নেই, বাট তোমাদেরকে ধরো দিয়ে দেয়, বেস টু অ্যাসিড রেশিওটা দিয়ে দেয়, বা অনেক সময় লগের মানটা দিয়ে দেয়, বুঝছো, পিকে ভ্যালুর মান দিয়ে দেয়। যেমন ধরো কথার কথা আমি বলতেছি, যেমন পিকে ভ্যালু দিয়ে দিল 6.1, তারপরে বেস টু অ্যাসিড রেশিও দিয়ে দিল 20:1, হ্যাঁ, তারপরে সেটার লগের মান কত, এগুলা পাশে কিন্তু লিখে দেয়। তোমাকে জাস্ট ফর্মুলায় ফেলতে হবে আর আনসারটা করতে হবে। সেই ক্ষেত্রে অনেকগুলা অঙ্ক কিন্তু তোমাদের এবিসির অ্যাসিড বেস পার্টে আছে। হ্যাঁ, বা তোমাদের আমি তোমাদেরকে বলছিলাম যে নতুন এবিসি বইয়ের প্রথম চ্যাপ্টারে আছে কিনা আমি জানি না, নতুন এবিসি বইটা আমার কাছে নাই, যার জন্য আমি বলতে পারি না। থাকার কথা কিছু অঙ্ক, আর কিছু আছে হচ্ছে অ্যাসিড বেস ব্যালেন্সে। বাফারের কিন্তু প্রথম চ্যাপ্টারে মানে কিছু কিছু জিনিস, মেকানিজম অফ অ্যাকশন বা কিভাবে বাফার লিখতে হয় এগুলো আলোচনা করলেও, মানে কিভাবে তুমি পিকে ভ্যালু বা পিএইচ ক্যালকুলেট করবা, এগুলা কিন্তু অ্যাসিড বেস ব্যালেন্স চ্যাপ্টারে আছে এবিসি বই। আমি যতদূর মানে আমার খেয়ালে আসে, তোমরা ওখান থেকে একটু দেখে নিও, আর যদি সময় সুযোগ পাই ইনশাল্লাহ কখনো করাই দিব। আর ভ্যালু গুলা কিন্তু দেওয়া থাকে, তুমি যদি মনে করো যে আমি কিভাবে লগের মান বাইর করব, এটা কিভাবে পসিবল, এটা নিয়ে অডিট হওয়ার কিছুই নাই। ওই লগের মান তোমাদের ওই দেওয়াই থাকে, কোয়েশ্চেন পেপারে লগ দেওয়া থাকে। হ্যাঁ, লগের ভ্যালুটা দেওয়া থাকে। যেটা আমরা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে আইসোইলেকট্রিক পিএইচ, কোত্থেকে কোথায় চলে গেছি দেখো। আইসোইলেকট্রিক পিএইচ ছিল pH at which biomolecule exists as deuter ion carrying equal amount of positive and negative charge. আইসোইলেকট্রিক পিএইচ এর একটা ছবি আছে, যেটা দেখবা যে আইসোইলেকট্রিক পিএইচ এর উপরের দিকে যে মানে পিএইচ এর উপরের পোর্শনে বায়োমলিকুল এক্সিস্ট এজ অ্যানায়ন, এবং আইসোইলেকট্রিক পিএইচ এর নিচে গেলে বায়োমলিকুল এক্সিস্ট এজ ক্যাটায়ন। এটা আমি মনে রাখি আমার সুবিধার জন্য এআইসি দিয়ে। এ হচ্ছে উপরে অ্যানায়ন, মাঝখানে হচ্ছে আইসোইলেকট্রিক পিএইচ, আর নিচে হচ্ছে ক্যাটায়ন। মানে আইসোইলেকট্রিক পিএইচ এর উপরে গেলে বায়োমলিকুল এক্সিস্ট এজ অ্যানায়ন, আর নিচে গেলে বায়োমলিকুল এক্সিস্ট এজ ক্যাটায়ন। আইসোইলেকট্রিক পিএইচ এর একটা ইম্পর্টেন্স হচ্ছে এটা কিন্তু কলয়েড থেকে ক্রিস্টালয়েড সেপারেশনের একটা প্রসিডিউর। আর আরেকটা হচ্ছে এই আইসোইলেকট্রিক পিএইচ এ প্রোটিন গুলা প্রিসিপিটেড আউট হয়ে যায়, মানে সেটেল ডাউন হয়ে যায়। সেটেল ডাউন হয়ে গেলে এই অবস্থা তাদেরকে সেপারেট করাটা ইজি হয়। তো তোমরা এই আইসোইলেকট্রিক পিএইচ এর কিন্তু একটা শর্ট নোট করবা, খুব সুন্দর করে একটা শর্ট নোট করবা আইসোইলেকট্রিক পিএইচ এর উপরে। তাইলে এই হচ্ছে আমাদের মানে বাফার রিলেটেড কিছু ডিসকাশন। অত সুন্দর করে পড়াইতে পারলাম না, মানে আমার কাছে প্রেজেন্টেশন ছিল না, তারপরেও যদি তোমাদের
কোনো প্রবলেম থাকে আমাকে নক দিবা। নেক্সট ক্লাসে কি ওসপি নিয়ে আসবো ইনশাল্লাহ, দেখি আমরা ওসপি ডিসকাশন করবো।